আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ, তোমরা যারা অ্যাডমিশন সিজনে আসো বা অ্যাডমিশন ক্যান্ডিডেট, সময় যত ঘনাবে এবং তুমি যখন অ্যাডমিশন টেস্টের মোটামুটি 2 সপ্তাহ 1.5 সপ্তাহ এরকম একটা টাইমের দিকে যাবা বা লাস্ট মাসে যাবা, একটা ফিলিংস তোমার মাথায় আসবে যে ভাই মানে পড়ালেখার যে প্রস্তুতিটা, এটার থেকে আসলে ভাই মেন্টাল মাইন্ডসেটটা খুব বেশি পাওয়ারফুল, খুব বেশি দরকার। এবং কোনো কিছুর কারণে যদি আমার চান্স হয়ে থাকে বা আমি কোনো ইউনিভার্সিটিতে টপ করি, দ্যাট ইজ মোর লাইক আমার মেন্টাল মাইন্ডসেট বেশি স্ট্রং ছিল। কারণ তুমি অ্যাডমিশন সিজনে বারবার দেখতেছো যেই ছেলেটারে বা যে মেয়েটারে তুমি কোনোদিন গুনোই নাই, এ কিন্তু তোমাকে খুব ভালোভাবে টেক্কা দিচ্ছে এবং এমন এমন ক্যাটাগরিতে টেক্কা দিচ্ছে যেটা তুমি চিন্তা করতে পারতেছো না। ঠিক আছে, লাইক তোমার ফিজিক্স স্ট্রং জোন ছিল, এই ছেলে জীবনে ফিজিক্সই পারতো না, এ তোমাকে উদ্ভাসের ফিজিক্স উইকলিতে তোমাকে কাটায় চলে যাচ্ছে। ঠিক আছে, ফিজিক্সের একটা ডেইলি এক্সামে কাটাচ্ছে। তো মাইন্ডসেট গেমটা অ্যাডমিশন সিজনে খুব নেসেসারি, কারণ অ্যাডমিশন সিজনে রিসোর্স সবার এক হয়ে যায়, মাইন্ডসেটটা ডিফারেন্ট থাকা লাগে। তো আজকে পড়ালেখা হবে না, এটা গাইডলাইন ভিডিও। তোমাকে একটা ছোট্ট গল্প বলবো এবং সারাদিন হেক্টিক লাইফ কাটানোর পরে আই গেস তোমাদেরও এতটুকু ছোট্ট একটা গল্প শোনার মতো সময় আছে, কারণ এই গল্পটার ভিতরে যে মাইন্ডসেটটা আমি তোমাকে দিতে পারবো ইনশাল্লাহ, এই মাইন্ডসেটটা তুমি যদি ধরতে পারো, আই ক্যান অ্যাসিওর ইউ তোমার এই যে প্রিপারেশনটা আছে এইটা ফ্লো নিয়ে একটু আগে নিয়ে গেলেই এই মাইন্ডসেটটাই তোমাকে অনেক কিছু দিতে পারে। তো মাইন্ডসেটটা যেই গল্প বা যেই কাহিনী বা যেই ইতিহাস থেকে আসছে, সেই ইতিহাসের রেফারেন্স টানতে গেলে এটার নাম হচ্ছে বার্ন দ্য বোটস। সার্চ করলেই পেয়ে যাবা। আমি গল্পের ছলে একটু বুঝাই দিই, তোমার এত ঘাটাঘাটি যদি করার সময় না থাকে গল্পটা শুনে ফেলাও। তো 1519 সালের দিকে অ্যাজটেক এম্পায়ার এরকম একটা বিশাল মানে লাইক সহায় সম্পত্তি একটা ইয়া ছিল তোমার, ঠিক আছে, এম্পায়ার টাইপের ছিল, হ্যাঁ, রাজা প্রজা বিশাল বিষয়। আমি এখানে নামগুলো লিখে রাখছি রেফারেন্সের জন্য। তো অ্যাজটেক এম্পায়ারের যে মানে রাজত্বটা, এদের একটা ছোট্ট দ্বীপ ছিল। তো দ্বীপের ভিতরে কিছু সম্পত্তি টম্পত্তি ছিল, ওই যে তখনকার সময় আমরা এই যে পাইরেটস টাইরেটস দেখছি, তাই না? তো কিছু মানে দ্বীপের ভিতরে অনেক সময় কিছু গুপ্তধন থাকে, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। তো তারা ওই যে দ্বীপটা, অ্যাজটেক এম্পায়ারের যে ছোট্ট দ্বীপটা, ওইটার ভিতরে যে রিসোর্সটা ছিল, এটাকে ওই অ্যাজটেক এম্পায়ারের লোকজন প্রায় 600 বছর ধরে প্রোটেক্ট করে আসছে এবং বিভিন্ন অনেক পাওয়ারফুল আর্মির কাছ থেকে ওরা এটা প্রোটেক্ট করছে, ইনক্লুডিং ব্রিটিশ আর্মি, ইনক্লুডিং ফ্রেঞ্চ আর্মি, খুব বড় বড় আর্মির কাছ থেকে ওরা এটাকে প্রোটেক্ট করে আসছে। কথা বলতেছি 1519 সালে, 600 বছর ধরে। তোমরা জানো যে 15 বছর ধরে যখন একটা দেশে একটা সরকার স্বৈরা শাসন করে যায়, সে কতটা পাওয়ারফুল হয়ে যায়, যে আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ। ওই আমলে 600 বছর ধরে একটা জায়গাকে, একটা এম্পায়ার যদি টিকে থাকে, এটা কত পাওয়ারফুল। তো 1519 সালের দিকে হেরনান কর্টেস নামের একজন লোক, মানে একজন সৈনিক, হ্যাঁ, সেনাপতি, সে তার একটা ছোট্ট, খুবই ছোট্ট একটা আর্মিকে গোছায় গোছায় হইতেছে এই অ্যাজটেক এম্পায়ারের যে ছোট্ট দ্বীপটা, নট দ্য হোল এম্পায়ার, জাস্ট ওই যে ছোট দ্বীপটা, ওই দ্বীপটার উদ্দেশ্যে বেশ কিছু নৌকা নিয়ে রওনা দেয়। তো রওনা দেওয়ার সময় সে তার আন্ডারে যে সেনা দলটা ছিল, মানে যারা সৈন্যবাহিনী ছিল, এদেরকে বারবার মোটিভেট করার জন্য তখনকার আমলে সে এক প্রকারের লুকিং গ্লাস বা ওই যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দূর থেকে তাদেরকে ওই যে সম্পত্তিগুলা, মানে কিছু রিসোর্স বোঝা যায় দূর থেকে, ওই আমলের কথা বুঝতেছো, তো ওইটাকে সে একটু বড় করে দেখায়, মানে বুঝতে পারতেছো, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বড় করে দেখায়, সো দ্যাট ওরা বুঝতে পারে যে ভাই অনেক কিছু আছে মনে হয়। সো এটা হচ্ছে মাইন্ডসেট নাম্বার 1, যে সে তাদেরকে একটা মোটিভেশন দেয় যে অনেক কিছু আছে। তো এইটা দেখানোর পরে সে একটা পর্যায়ে যায়, তারা দ্বীপে যায় পৌঁছায়। তো সে কিন্তু মানে খুব দক্ষ কেউ এরকম না, এবং তার থেকে অনেক বেশি পাওয়ারফুল আর্মিকে এই অ্যাজটেক এম্পায়ারের লোকজন অনেকবার বিতাড়িত করছে এবং খুব বাজেভাবে বিতাড়িত করছে। তো তারা যখন দ্বীপে নামলো, তখন অলরেডি অ্যাজটেক এম্পায়ার তাদের প্রতিরোধ গড়ে ফেলাইছে, কারণ দে আর দ্যাট মাচ স্ট্রং। তারা বুঝে গেছে যে কোন পাশ দিয়ে কে আসতেছে, তাদের অতটুকু খবর নেওয়ার মতো পাওয়ার টাওয়ার আছে। তো তারা খুব স্ট্রং ভাবে আসতেছে, ওখানে খুব স্ট্রং করে দাঁড়াইছে যে আজকে আসবে একদম শেষ করে ফেলাবো, যেতেই পারবে না। তো এই যে হার্নান কর্টেস যে লোকটা, আমি জানি না তার নামের উচ্চারণটা আমি ঠিকভাবে করতেছি কিনা, গিভ আ ফাক। তো এই কর্টেস লোকটা যেটা করে, এই যে লোকগুলা ছিল তার সাথে যে সেনাবাহিনী, মানে তার দলের যারা ছিল, তাতে সবাইকে বলে এই নৌকাগুলাকে এখন এই অ্যাঙ্করটা ছেড়ে দাও, মানে নৌকাগুলা ঘাট থেকে ছেড়ে দাও, নৌকাগুলো সমুদ্রের মাঝখানের দিকে চলে যাবে। অ্যান্ড সে 3টা ওয়ার্ড বলে, দ্যাট ইজ বার্ন দ্য বোটস। সে বলে তার সেনাবাহিনীকে যে আমাদের লক্ষ্য একটাই, এই অ্যাজটেক এম্পায়ারটা আমরা দখল করব, দখল করার পরে যদি আমরা আমাদের ফ্যামিলির কাছে ফিরে যেতে চাই, মানে কর্টেস বলতেছে আর কি, যদি আমরা আমাদের ফ্যামিলির কাছে ফিরে যেতে চাই, তাহলে ওদের নৌকা দিয়ে আমরা ফিরে যাব, আমাদের নৌকা থাকা যাবে না। এবং এই যে মাইন্ডসেটটা সে তার সেনাবাহিনীকে ঢুকায় দেয় যে বার্ন দ্য বোটস, নো অপশনস লেফট, ফাইট, ডু অর ডাই।
এইটার কারণে দেখা যায় যে এই যে কর্টেস লোকটা শুধুমাত্র ওই অ্যাজটেক এম্পায়ারের ছোট্ট একটা দ্বীপ যে দখল করছে তা না, সে লিটারালি পুরো অ্যাজটেক এম্পায়ারটাকে দখল করে ফেলায়। তো এটা 1519 সালের খুবই ফেমাস একটা স্টোরি। তো গল্পটা থেকে আমরা কি শিখলাম, তুমি তার একটা মাইন্ডসেট যদি একটু খেয়াল করো, সে যদি তার সেনাবাহিনীকে বুঝাইতো যে না ঠিক আছে বোটগুলা থাকুক, আমাদের হাতে দুইটা অপশন আছে, হয় আমরা জিতবো, আর যদি দেখি অবস্থা খুব বেগতিক তাহলে কি করবো, এই সবকিছু ফেলাই থুয়ে আমরা নৌকায় করে পালায় যাবো। মাইন্ডসেট কিন্তু এটা হইতে পারতো, কিন্তু এই মাইন্ডসেটটা হইলে কি হইতো, যখন যুদ্ধ হইতো মাঝখানে একটা দল অবশ্যই যদি একটু হতাহত হইতো পালায় চলে যাওয়ার চান্স থাকতো। এই গল্পটা আমাদেরকে অনেকভাবে লেসন দিতে পারে। তুমি একজন কবি সাহিত্যিকের মতো গল্পটা পড়তে পারো, তুমি একজন ওয়ারিয়র মাইন্ডসেটেও গল্পটা পড়তে পারো। তুমি যদি একটা ওয়ারিয়র মাইন্ডসেটে গল্পটা পড়ো, তুমি তাহলে বুঝবা যে লাইফে কখনো কখনো তোমার এমন কিছু সময় আসে যেখানে বিভিন্ন অপরচুনিটি তোমার লাইফটাকে নষ্ট করে দেয়। তো এটার অনেকগুলা নোংরা ওয়ে আছে। যেমন আমি অনেক জায়গায় বলছি যে আমি শুধুমাত্র এমআইএসটি ঢাবিয়ে বুয়েটে ফর্ম তুলছিলাম, তো আমি কিন্তু কখনো বলি না যে কারণটা কি ছিল। তো এইটা কিন্তু আমার সব থেকে স্ট্রংগেস্ট রিজন ছিল যে আমি কেন শুধুমাত্র 3টা ভার্সিটিতে ফর্ম তুলছিলাম। কারণ কি, কারণ আমার তার কোনো অপশন নাই। হয় মানে ভার্সিটির মধ্যে একটা পিক করছি, মেডিকেল যাবো না, ডাক্তার হওয়ার ভাই এত সাহস নাই, বাদ ভার্সিটির একটা এমআইএসটি একটা তুলসি মিরপুরের মধ্যে, আর আরেকটা হচ্ছে বুয়েট, এর বাদে কোনো ফর্মই তৈরি নেই। সো আমার কনসেপ্টটা ছিল যে বার্ন দ্য পোর্টস, মানে আমার হাতে আর কোনো অপশন নাই। এখন এইখানে একটু বলতে হবে, এই জিনিসটা কিন্তু আমি এনকারেজ করি না, কারণ আমার যে মাইন্ডসেট ছিল, আমার যে মানে তখন যে খেপা যে একটা ব্যাপার ছিল, আমি যেভাবে করে আমার একটা জিনিসের পিছনে দৌড়াইতে পারি বা ওইটা না পাওয়া পর্যন্ত আমি যে কি কি করতে পারি তোমার কোনো আইডিয়া নাই। তোমার কাছে হয়তো মনে হতে পারে যে ভিডিওটা আমি খুব র্যান্ডমলি বানাইতেছি, বাট ইউ ডোন্ট নো হোয়াট আই হ্যাভ বিন থ্রু দ্য হোল ডে। ঠিক আছে, তো কথা হইতেছে এইটা যে আমার যেরকম একটা মাইন্ডসেট ছিল, এই মাইন্ডসেটটা থেকে সবাই আমার কাছে মনে হয় খারাপ দিকটা শিখে রাখো। সেটা হচ্ছে এই যে কম ফর্ম তোলার কারণে বইয়ের ভর্তি পরীক্ষার আগের রাতে আমি পাগলা হয়ে গেছিলাম যে ভাই চান্স না হলে তো শেষ, পাগল হয়ে যাবো। ঠিক আছে, কারণ দিন শেষে আমি এমআইএসটি ঢাবি কোনোটাতেই পড়ার ইচ্ছা ছিল না, আমার বইটা লাগতো। তখনকার ভাই ছোট মানুষ যা মাইন্ডসেট ছিল। বাট এই যে কড়া মাইন্ডসেটটা, এটা তোমরা হয়তো ফর্ম তোলার ক্ষেত্রে অ্যাপ্লাই না করলেও লাইফের অনেকখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আমি সবাইকেই এখন এনকারেজ করি যে ভাই যত বেশি পারো তত ফর্ম তোলো, কারণ সবাই সেম মাইন্ডসেটে বিলং করে না। ঠিক আছে, এবং আমার কাছে নিজেরও মনে হয়েছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর 2-4টা ফর্ম থাকলে হয়তো মানে অ্যাটলিস্ট বুয়েট ভর্তি পরীক্ষা আমার লাস্ট অ্যাডমিশন টেস্ট ছিল, তো এইটার পরে যদি আর 2-4টা ভর্তি পরীক্ষা থাকতো তাহলে হয়তো আমি একটু ঠান্ডা মাথায় বুয়েটের পরীক্ষাটা দিতাম। ঠিক আছে, সো যাই হোক, তোমরা বেশি ফর্ম তোলো, বাট আমি একটা মাইন্ডসেট বুঝাইলাম যে দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই মাইন্ডসেট যে লেট আস বার্ন দ্য পোর্টস। আমার হাতে অপশনই নাই, তাহলে আমার এটার জন্য আমি জান দিয়ে দিব। তো আমার এই গল্প বাদ দাও, এখান থেকে কোনো শিক্ষার কিছু নাই, শিক্ষা একটাই যে ভাই মাঝে মাঝে অপশন পুরাই ফেলতে হয়, বাট এটা অ্যাডমিশন সিজনে তোমাকে করতে হবে, মানে এই ফর্ম তোলার ক্ষেত্রে করতে হবে, নট নেসেসারিলি লাইক দ্যাট। একটু কথাটা বাড়াই, তুমি তাহলে বুঝবা। তো তুমি যদি, লোকটার নাম কি আমি ভুলে গেছি, তুমি এই যে নেটফ্লিক্সের যে হইতেছে কি তোমার কো ফাউন্ডার ছিল ফিল নাইট মেবি, আমি শিওর না, আমি যদি ভুল করে থাকি একটু ধরাই দিও। তো নেটফ্লিক্সের কো ফাউন্ডার যে, সে যখন মানে নেটফ্লিক্স তৈরি করে, তুমি যদি নেটফ্লিক্সের একটু পিছনের গল্প শোনো, এগুলো অনেক সোর্স থেকে তুমি পাবা, জাস্ট গুগলে সার্চ করলেই হবে। ঠিক আছে, যে নেটফ্লিক্স কিভাবে কি হইছে, জাস্ট নেটফ্লিক্স লিখে সার্চ করলে হিস্ট্রি পাবা তুমি। তো এই লোক যখন নেটফ্লিক্স কো ফাউন্ড করে, তখন সে পিওর অ্যাট্রিয়া নামের একটা বেশ বড় কোম্পানিতে, খুব বড় কোম্পানি, মানে এই কোম্পানিটা যখন বিক্রি করে তখন প্রায় কয়েকশো মিলিয়ন ডলার এটা বেচা হয়। ঠিক আছে, বেশ বড় কোম্পানি। তো সেখানে সে খুব টপ লেভেলে, মানে কাইন্ড অফ ডিরেক্টর লেভেলে একটা পোস্টে কাজ করতেছিল। তো ওই জামানায়, এটা মানে মোটামুটি 1980-90 সালের কথা বলতেছি, যখন ইন্টারনেট এভাবে করে মানে ছড়ায় নেয়, মানে জাস্ট আবিষ্কার হয়েছে, অ্যামাজন মোটামুটি চলতেছে, এরকম একটা টাইম। ঠিক আছে, তো ওই টাইমে সে এসে চিন্তা করে যে ভাই আউট অফ নোওয়্যার আমি এখন অনলাইনে সিডি বিক্রি করা শুরু করব। এবং সে সিডি বেচার জন্য কি করে, তার কিন্তু বিজনেস এটা দাঁড়ায় পর্যন্ত নাই, মানে নেটফ্লিক্স জাস্ট সেই আইডিয়াটা পাইছে, আইডিয়াটা পাওয়ার সাথে সাথে সে পিওর অ্যাট্রিয়া থেকে সে রিজাইন নিয়ে চলে আসে যে ভাই আপনার চাকরি আমার লাগবে না, আমাকে আমার ব্যবসা দাঁড় করাইতে হবে। এই যে একটা গেল। তারপরে তুমি যদি এরকম আরো গল্প আছে, তুমি বাংলাদেশের মধ্যে পাবা, রিডার প্লাস পাবলিকেশনের সাথে আমি অনেকদিন কাজ করছি, এদেরও কিছু ব্যাক স্টোরি আছে, বাট এটা আই গেস আমার বলা ঠিক হবে না, বাট আমি একটু বুঝাই দিই, একটু যদি আইডিয়া দিই তোমাকে। দ্যাট ইজ, এরকম মানুষকে আমি বাংলাদেশে সাকসেসফুল হইতে দেখছি যাদের হাতে কোনো ক্যারিয়ার অপরচুনিটি ছিল না, অ্যান্ড দে
মানে লাইক স্ট্রাগলড ফর আ বিজনেস, এবং এই বিজনেসটা এত বড় হয়েছে একটা শর্ট একটা টাইমে যায়, যেটা মনে করো প্রায় মানে 30-40 হাজার মানুষকে চাকরি দিছে। সো মাঝে মাঝে লাইফে একটা সময়কে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতে শিখবা, যেটা হচ্ছে যখন তোমার হাতে কোনো অপশন থাকে না। বুঝাতে পারছি? যত বড় বড় তুমি দেখবা, সবার হাতে যদি 1000টা অপশন থাকতো, তাহলে কিন্তু সে খুব একটা বড় হইতে পারতো না ভাই। প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে আসছে। তুমি মানে এগুলো আমরা জাস্ট গল্পের মতো করি। তুমি যদি জেফ বেজোসের কাহিনী শোনা, অ্যামাজন সে কিভাবে প্রতিষ্ঠা করছে, সে যেই আমলে ইন্টারনেট নিয়ে নড়াচড়া করছে, নাচার করাইছে সে, ওই আমলে তুমি মনে করো এখন যদি বলো যে ভাই আমি মঙ্গল গ্রহে যাব, এটা নিয়ে আমি হইতেছি গিয়ে সারাদিন রিসার্চ করি, এই জিনিসটা মানুষ এখন যেমন অ্যাবনর্মাল হিসেবে দেখবে যে তোমার ভাই মানসিক সমস্যা আছে, ওই আমলে ইন্টারনেট বিষয়টা ওইরকম ছিল, মানে মানুষ বুঝতোই না জিনিসটা কি। তো তখন সেই জিনিসটা নিয়ে পুরো একটা লিটল কোম্পানি, একটা এম্পায়ার দাঁড় করায় ফেলেছে, যেটা এখন $1 ট্রিলিয়ন worth। বুঝতে পারছি? সো কথা হইতেছে এটা যে মাঝে মাঝে কোনো অপশন না থাকাটা খুব ভালো একটা সাইন, খুব ভালো একটা সময়কে ইন্ডিকেট করে। এটা হচ্ছে লেসন নাম্বার 1। আমার যখন বইয়ের ভর্তি পরীক্ষার আগের রাতে এই জিনিসটা তোমার জানা দরকার, এখান থেকে শিক্ষা আছে। যখন আগের রাতটাতে আমার কাছে মনে হয়েছে যে আমি ভাই শেষ হয়ে যেতেছে, আমার হাতে আর কোনো অপশন নাই, তখন নিজেরা থামাই নিয়ে একবার একটা কথা বলছিলাম যে মৃদা শোন ভাই, অপশন যেহেতু নাই, আর যেহেতু কোনো অপশন নাই, তার মানে এইটাই অপশন। আমার যেমনি হোক বাচ্চা থেকে থাকতে হবে এবং যেমনি হোক পরীক্ষায় বসতে হবে, আমার কিছু একটা করে আসতে হবে, বিকজ আমার হাতে আর কোনো অপশন নাই। সো মাঝে মাঝে নিজের ব্রেনকে এই জিনিসটা ইনপুট দিবা যে আমার হাতে কোনো অপশন নাই, আমার এইটা খারাপ হচ্ছে, ওইটা খারাপ হচ্ছে, সেটা খারাপ হচ্ছে, দ্যাটস ওকে। যেহেতু আর কোনো অপশন নাই, তেমন আমার এখানে ভালো করতে হবে, দ্যাট ইজ ইট। এটা হচ্ছে লেসন নাম্বার 1। লেসন নাম্বার 2, লাইফে অনেক কিছু তুমি চাইলেও চেঞ্জ করতে পারবা না। যেমন ভাই আমি রাত জেগেই পড়তে হয়, আমি সকালে উঠতে পারি না, কেন? কারণ তোমার ব্রেনটা একটা টাইম পাইছে যে আমি দুপুর টাইমটা ঘুমায় কাটাই দিব, সকাল টাইমটা পুরাটা ঘুমায় কাটাই দিব, যেটা তুমি যে কোনো ধর্ম বলো, বেসিক হেলথ সেন্স বলো, কোনো জায়গায় দিয়ে খুব একটা লজিক্যাল থিং না যে তুমি সারা রাত জায়গা থাকো, খুব একটা কাজে আসে না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি রাতে 5 ঘন্টায় যা গুছাচ্ছ, একদম ভোরবেলা যদি জাগ না থাকতে পারো কোনো কারণে, লেটস মানে কাম টু দ্যাট ডিবেট লেটার, আগে বলি যে তুমি যদি কোনো কারণে জাগ না থাকতে পারো, তোমার পড়ার ধরন ডিফারেন্ট হবে। বাট ম্যাক্সিমাম মানুষ আমরা জাগ না থাকতে পারি না, ম্যাক্সিমাম মানুষের ওই টাইমে ঘুম পায়। কারণ কি? কারণ তোমার ব্রেন একটা অপশন পাইছে যে ওই টাইমে তো ঘুমাইলে সমস্যা নেই, যে রাতে পড়তেছি। তো এই যে তুমি তোমার ব্রেনকে অপশন দিলা, এটার কারণে সমস্যা। আমার লাইফে আমি এরকম অনেক বন্ধু বান্ধব দেখছি যে যার কিনা মনে করো মানে তার নাকি চা খাইলে বাঁচতে পারে না, কফি খাইলে বাঁচতে পারে না, এটা খাইলে ওইটা খাইলে না খাইলে বাঁচতে পারে না, এটা লাগবেই ওইটা লাগবেই। এই লোকটাকে তুমি 1 মাসের জন্য মরুভূমিতে ফেলাই দিয়ে আসো, জাস্ট মানে কিছু পানি দিয়ে দাও, তাকে পানির সোর্স দিয়ে দাও, এ বাইচে ফিরবে। দের আর লট অফ পিপল, তুমি যত বাজে হও যাই হও না কেন, তমুকরে ছাড়া বাঁচবো না, অমুকরে ছাড়া বাঁচবো না, বললাম তো মরুভূমিতে ফেলাই দিলে, জনমানব শূন্য জায়গায়, ইন্টারনেট নাই, কিচ্ছু নাই, জাস্ট পানি খায় মানুষ টিকতেছে, টিকে। তো কথা হচ্ছে হিউম্যান ব্রেইন খুব জাউরে একটা জিনিস। এই জিনিসটা না কেমন, মানে ও যখন অপশন পায় তখন সব নিতে চায়, এবং সবগুলা থেকে যে পুরোটা নিবে তা না, সবগুলা থেকে একটু 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 করে টোকায় নেয়। ঠিক আছে, লাইক তুমি মোবাইল চালাইতেছো, মোবাইল এত ডিস্ট্রাকশন কেন দেয় তোমার? কারণ দের ইজ আ লট অফ অপশনস দেয়ার ভাই। তুমি গান শুনবা, গান শুনতে ভালো লাগতেছে না, মুভি দেখো, এনিমে দেখো, একটা গেম খেলো, কতগুলো অপশন, দ্যাটস এ ইউ গেট ডিস্ট্রাক্টেড। মোবাইল চালাইতেছো, লেসন নেওয়ার একটা এয়ারপ্লেন মোড দিয়ে চালাও, ইজি। তোমার হাতে অপশন একটাই যে তোমার ভাই যা করতে হবে অফলাইনে করতে হবে। এটা নিয়ে আমি আবার পরে বলতে পারতাম যদিও, বাট একটু বলে রাখি। তোমরা অনেকে দেখছো যে আমাদের বিভিন্ন রেকর্ডেড ক্লাসে আমরা কখনো লেকচার স্লাইড দেই না। কেন দেই না জানো? এটার কারণ হচ্ছে লেকচার স্লাইড আমি দেখছি অনেক স্টুডেন্ট প্রিন্ট করে ফেলায়। তো আমার কাছে জিনিসটা মানে ভাই তোমার মত থাকতে পারে, আমার এখানে দ্বিমত থাকতেই পারে, এটা অ্যাটলিস্ট তোমার মানা উচিত, তাই না? যে শুনো, আমার কথা হচ্ছে যে আমি যদি একটা লেকচার স্লাইড প্রিন্ট করে আনি যেখানে স্যার পড়াইছে, তো হইতে পারে আজ থেকে 3 মাস পরে বা অ্যাডমিশন টেস্ট বা বইয়ের ভর্তি পরীক্ষার আগের রাতে আমি লেকচার স্লাইডটা যখন দেখবো, আমার মনে হবে স্যার এটা কি জানি পড়াইছিল, একটু দেখে আসি, তখন আবার ভিডিওটা অন করবা। হইতে পারে ফর সাম রিজন তুমি তখন আবার ডিস্ট্রাক্টেড হয়ে যাবা, তাই আমি লেকচার স্লাইড দিই না। আমার কথা হচ্ছে আমি যখন পড়াইছি, আমার যখন রেকর্ডেড ক্লাস তুমি দেখছো, তখন তুমি আমার লেকচার স্লাইড না, তুমি তোমার নিজের মতো খাতায় সংক্ষেপে গুছায় ফেলো, তোমার নিজের ভাষায় লেখো, যেন পরীক্ষার আগের রাতে এখান থেকে আবার ভিডিওতে তোমার যাইতে মন না চায়। তুমি খাতাটা এমন ভাবে লিখবা, মনে রাখবা যে ভিডিও পুড়ে গেছে, ওয়েবসাইট নাই হয়ে গেছে, প্ল্যাটফর্ম পালায় গেছে, এরকম চিন্তা করবা যে আমার তাহলে এখান থেকে গুছাইতে হবে, তাহলে তোমার ডিস্ট্রাকশন হওয়ার চান্স কম। লেকচার স্লাইড দিয়ে দেওয়া তো খুব সহজ একটা বিষয়, তাই না? এটা তো কিছুই না, আমরা তো পড়াইতেছি, আমার প্রত্যেকটা ক্লাসেই তো স্লাইড আছে, এটা জাস্ট পিডিএফ এ সেভ করলেই হয়ে যায়, আহামরি কিছু না। আমাদের ওয়েবসাইটে এত পোলাপান পড়তেছে, 2টা লেকচার স্লাইড দিতে কি লাগে?
আমি লাইভ ক্লাসে লেকচার স্লাইড দিই, বাট রেকর্ডেড অ্যাটলিস্ট দিই না। কারণ আমার কথা হচ্ছে তুমি রেকর্ডেড ক্লাস দিছি ভাই, রেকর্ডেড দিছি, তুই দেখ, শেষ কর, এমনভাবে নোট কর যেন তুই পর থেকে পারস। এখানে লাল নীল কালি লাগবে না, তুই নিজের ভাষায় লিখে রাখ। পরীক্ষার আগে রাতে যদি আমারই বুঝাই দেওয়া লাগে, তার মানে কি পরীক্ষার হলে এসে আমি তোমার বুঝাই দিব নাকি যদি কোনো কারণে ভুলে যাও? সো নিজেকে মনে রাখতে পারার অ্যাবিলিটিটা থাকা লাগবে। এটা একটা আইডিওলজি কাইন্ড অফ। যাই হোক, তো এই ভিডিওটা লেসন এটা ছিল যে লাইফে কয়েকটা লেসন ছিল। মেইন লেসনটা বলি যে ভাই, লাইফে যদি কখনো মনে হয় যে আই হ্যাভ নো অপশনস লেফট, তার মানে বুঝবা যেটা করতেছে এইটাই তোমার একমাত্র অপশন, এইটার জন্য সর্বোচ্চটা দিতে হবে। এক সেকেন্ড থিং, কখনো যদি কোনো বাজে অভ্যাস বা বাজে কিছু চেঞ্জ করতে না পারো, একটা জিনিস মাথায় রাখবে যে তুমি তোমার ব্রেনকে অনেক বেশি অপশন দিচ্ছ। ও ইউজ টু হয়ে গেছে, ও জানে এটা না করলে ওটা না করলে এটা। তুমি যদি মনে করো যে কত কিছু করা যায়, পাবলিক না হলে প্রাইভেট আছে, প্রাইভেট না হলে বাইরে আছে, এটা আছে ওইটা আছে, তুমি পারবা না, কিছুই পাবা না। সো তোমাকে কিছু কিছু জায়গায় অপশনগুলো সরায় ফেলতে হবে নিজের হাতে। ইউ হ্যাভ টু বার্ন দ্য বুটস। দ্যাটস অল ওভার টুডেজ হোল ভিডিও। এই মাইন্ডসেটটা আমার কাছে মনে হয় একটা স্টুডেন্টের মাথায় যদি থাকে অনেক বেশি কাজে আসবে। এবং তুমি জানো না জানো, না যাই না ওই জিনিসটা অ্যাপ্লাই করছো, এখন থেকে যাই না করবা। আমরা অনেক সময় বলি যে ভর্তি পরীক্ষার আগের সময় টেবিল থেকে আগাছা সব ফেলাও, উল্টাপাল্টা বই সব সরাও, ফেলায় রাখো, কম বই রাখো। কেন বলি? যেন বেশি অপশন না থাকে, যা আছে তাই পড়বো। ফোকাসড, কনসেন্ট্রেটেড থাকা লাগবে, ঠিক আছে? এরকম অনেক জায়গায় তুমি এই জিনিসটা ইউজ করে আসছো, অ্যাপ্লাই করে আসছো, এখন থেকে যাই না অ্যাপ্লাই করো, ঠিক আছে? আর এই গল্প রেফারেন্সটা যারা জানতে চাও একটু পড়ে দেখতে পারো, যদি কারোর কাছে 3-4 মিনিট থাকে যেতে পারো। এটা জাস্ট বার্ন দ্য বোর্ডস লিখে সার্চ করো, পুরো স্টোরিটা ডিটেলস পাবা। আমি তোমাকে গল্পের ছলে ছোট করে বলছি, তুই সুন্দর মতো পড়তে পারবা যদি কারো সময় থাকে। হ্যাঁ কি, দ্যাটস অল ওভার টুডেজ ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ভাই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।